প্রতিদিন হাজার হাজার লেখা প্রকাশিত হচ্ছে। কেউ লিখছে ভিজিবিলিটির জন্য, কেউ অথরিটির জন্য, আর কেউ লিখছে রেভিনিউ এর জন্য। খুব কম মানুষই জানে একটি লেখা পাবলিশ হওয়ার আগে তার ভেতরে কতটা স্ট্র্যাটেজি কাজ করে। রিচ কি কেবল অ্যালগরিদম নির্ভর? রেভিনিউ কি কেবল সেলিং এর ফল? নাকি এর পেছনে আছে একটি গভীর প্রসেস, ভাবনা, পজিশনিং, অডিয়েন্স সাইকোলজি এবং ট্রাস্টের সমন্বয়? আজকের ব্রেনওয়েভ ক্যাফেতে আমরা এসব প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব। চলুন, আর দেরি না করে তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। ওয়াইসিসি এর পক্ষ থেকে আমি অঙ্কিতা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়াইসিসি ব্লগ প্রেজেন্স ব্রেনওয়েভ ক্যাফে এর আজকের বিশেষ এপিসোডে। আজকে আমাদের শীর্ষক হলো ইনসাইড দ্য প্রসেস, রাইটিং ফর রিচ অ্যান্ড রেভিনিউ। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন দুজন বিশেষ মানুষ। তারা হলেন মুনতাসির মাহদী স্যার, যিনি একাধারে একজন অথর, সোলোপ্রেনর এবং ডিজিটাল মার্কেটার, যিনি এখনো পর্যন্ত 10টির বেশি বই লিখেছেন এবং সেই সাথে লার্ন উইথ মুনতাসির এবং ডিজিটাল ক্রাফটার্স ল্যাব নামক দুটি সফল প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যেখানে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে ক্ল্যারিটি, ক্রিয়েটিভিটি এবং প্র্যাকটিক্যাল লাইফ স্কিলস নিয়ে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল্লাহ মামুন স্যার, যিনি একাধারে একজন পারফরমেন্স মার্কেটার, সিস্টেমস থিঙ্কার এবং দ্য ফাউন্ডার অফ ম্যাজেন্সি, যেটি একটি লিঙ্কডইন মার্কেটিং এজেন্সি। তিনি এখনো পর্যন্ত 23টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং 5,000+ স্টুডেন্টকে ডিজিটাল মার্কেটিং এর উপরে পরামর্শ প্রদান করেছেন। আসসালামু আলাইকুম মুনতাসির মাহাদি স্যার এবং আব্দুল্লাহ মামুন স্যার। ব্রেনওয়েভ ক্যাফেতে আপনাদের দুজনকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আপনাদের আমাদের পডকাস্টে আন্তরিক স্বাগত জানাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম অঙ্কিতা আপু, আমরাও আপনাকে পেয়ে আনন্দিত ফিল করছি। অসংখ্য ধন্যবাদ স্যার। কেমন আছেন আপনারা স্যার? I'm good. I'm good. Thanks for asking. আলহামদুলিল্লাহ। How are you? স্যার, শুরুতেই যদি আপনাদের সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলতেন। শুরুতেই চলে যাচ্ছি মুনতাসির মাহদী স্যারের কাছে। Okay. আমার কথা তো শোনা আছে, তাই না? জি স্যার, একদম ক্লিয়ার। Good. So yeah, আপনি তো অলরেডি বলে দিয়েছেন, আমি মুনতাসির মাহদী। আমি একজন অথর অ্যান্ড একজন এডুকেটর। আমি গত 7 থেকে 8 বছর ধরে কাজ করছি অ্যাকচুয়ালি আমার প্ল্যাটফর্ম নিয়ে, লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে। সো লার্ন উইথ মুনতাসির নিয়ে কাজ করছি। আর আহ, আমি আহ, আমি আর মামুন আমরা শুরু করেছি হচ্ছে মাদের মামুন পডকাস্ট, যেটা মূলত টার্গেট হচ্ছে আমাদের এভারগ্রিন এক্সপিরিয়েন্সেস গুলো কালেক্ট করা। সো ইয়া, উই আর ডুইং দ্যাট। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মুনতাসির মাহদী স্যার। এই পর্যায়ে চলে যাচ্ছে আব্দুল্লাহ মামুন স্যারের কাছে। স্যার, কাইন্ডলি যদি আপনার সম্বন্ধে আমাদের দর্শকদের একটু বলতেন। ওকে, তো অলরেডি হচ্ছে আমার সম্বন্ধে একটা মানে বিস্তারিত বর্ণনা আপনি দিয়ে দিচ্ছেন। এর বাইরে আসলে বলার মতো জায়গা অল্প, বাট এরপরে যদি বলি যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে 5 বছর ধরে কাজ করতেছি। একটা মৌলিক বই লিখেছি, 2টা অনুবাদ বই বের করেছি, মাল্টিপল অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। অ্যান্ড এই বছরে হচ্ছে আমি মাহাদি ভাই দুইজন হচ্ছে বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছি, সো দ্যাট আমরা সোসাইটিতে ইম্প্যাক্ট রাখতে পারি। অ্যান্ড ইয়েস, পুরো পডকাস্টে আরো বিস্তারিত বলবো। ধন্যবাদ স্যার। স্যার, আমার জানা মতে আপনারা দুইজন তো লেখালেখিও করেন, তো একটু ভিন্নধর্মী লেখালেখি করেন। তো আমার আসলে জানার জায়গাটা হচ্ছে যে আপনাদের লেখালেখির জগতে আসা থেকে শুরু করে গতানুগতিক লেখার বাইরে একটু ভিন্নধর্মী লেখার এই পুরো অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। শুরুতেই চলে যাচ্ছি আব্দুল্লাহ মামুন স্যারের কাছে। ওকে, তো বেসিক্যালি লেখালেখি জায়গাটা আসলে একদম শুরু হয়েছিল প্যাশনের থেকে। তো যদি বলি যে আসলে মানে অন্য কোনো গোল ছিল না, জায়গাটা ভালো লাগে, লিখতে ভালো লাগতো, তখন লিখতাম। তো ইউনিভার্সিটি লাইফ থেকে আসলে শুরু, যে টাইমে কোভিড চলে। তো কোভিড এর পরে তো হচ্ছে আমরা আসলে তখন একটা গোল ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমি যা শিখতেছি সেটা যদি আসলে মানুষকে শেখাই, বা আমি যদি লেখালেখি করি তো আরো বেশ কিছু মানুষ দেখতে পারবে, তারা জানতে পারবে, বুঝতে পারবে।
সেখান থেকে লেখালেখি শুরু, এন্ড যখন দেখলাম যে ওকে, তো এইটাকে মনিটাইজ করা যাচ্ছে, অনেক মানুষ আমার কন্টেন্ট দেখতেছে, তারা উপকৃত হচ্ছে, তাদের লাইফে কোনো একটা ইম্প্যাক্ট করতেছে, তখন আসলে আমি একটু চিন্তা করি ওকে, তো এই পুরো জিনিসটাকে কিভাবে লাইফের সাথে কানেক্টেড করা যায়। তো ওই জায়গা থেকে তখন আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তাম, আর তখন আসলে প্রথম হচ্ছে বই লেখার প্রপোজাল পাই, অনুবাদ বই। তো অনুবাদ বই করলাম, যখন অনুবাদ বই কমপ্লিট করলাম, যখন একটা বই হয়ে গেল, তখন আমি দেখলাম যে ওকে, এই বইটা কভার করতে গিয়ে আমার অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে এন্ড অনেক লেখালেখি করতে হয়েছে। তো সবকিছু মিলে এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা ছিল। এন্ড এরপরে যখন আসলে প্রফেশনাল লাইফে ঢুকলাম, তখন আসলে চিন্তা করলাম যে না, এখন আসলে ভিজিবিলিটির জন্য লিখবো না, এখন আমি লিখবো ইম্প্যাক্টের জন্য। তো বেসিক্যালি আমি যদি বলি, এটা মাহাদি ভাইও একই করবে। তো আমাদের লেখালেখি আসলে একদম কোর দুইটা জায়গা, একটা হচ্ছে এখান থেকে রেভিনিউ স্ট্রিম বের করা, এবং আরেকটা জায়গা হচ্ছে ইম্প্যাক্ট। তো আমরা চেষ্টা করছি যে এই যে লেখালেখি, এই লেখালেখি দিয়ে যেন এই দুইটা গোলই ফুলফিল হয়। তো ইয়েস, পুরো জার্নিতে যদি বলি, আমাদের অনেক লেখা লিখতে হয়, আমাদের ব্র্যান্ডের জন্য লিখতে হয়, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য লিখতে হয়, অ্যান্ড উই হ্যান্ডেল টনস অফ ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের বিজনেস বা হচ্ছে এই পুরো জিনিসটার জন্য আসলে এই লেখালেখিটা অ্যাকচুয়ালি আমাদের মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফ, এটা খুব ভালো ইম্প্যাক্ট রেখেছে। And আমি মনে করি যে এই লেখালেখির জায়গাটা নিয়ে আমি স্ট্রংলি কাজ করেছি দেখেই আসলে আজকে আমি এই জায়গায় আসছি। অ্যান্ড ইয়েস, যারা আসলে শুরু করতে যাচ্ছে তাদের উচিত শুরু করে ফেলো। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে আপনার জার্নিটা খুবই সুন্দর। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি মুনতাসির মাহদী স্যারের কাছে। স্যার, আপনার জার্নিটাও কি আব্দুল্লাহ মামুন স্যারের মতোই নাকি একটু ভিন্ন? ওকে। আমি আসলে কখনো এভাবে ভাবিনি যে আমি হচ্ছে ভিন্ন ধর্মী লেখা ট্রাই করবো বা এই ধরনের কোনো কিছু। আমি লিখতাম মূলত শুরুতে হচ্ছে নোটস, অথবা শুরুতে ছোটখাটো কিছু গল্প, ঠিক আছে, ফিকশন লেখা ট্রাই করতাম। তারপর হচ্ছে আমি ক্যালেন্ডার দেখা যেত যে আমি হচ্ছে হয়তো স্ট্রাকচার প্ল্যানিং করছি। সেভাবে লেখালেখির সাথে আমার হচ্ছে প্রথম পরিচয় হয়তো ক্লাস 8-এ 9-এ, ঠিক আছে, যখন তখন স্কুলে যখন আমি আছি, যখন খেলছি, অথবা কোন একটা টিম তৈরি করেছে, তখন সেটার জন্য আমি হয়তো কোনো কিছু একটা লিখছি। তো সেভাবে অ্যাকচুয়ালি লেখালেখির সাথে প্রথম আমার এক্সপোজ হওয়া। আর আমি পরে যখন বুঝলাম যে অ্যাকচুয়ালি লেখালেখিটা আলটিমেটলি, আমি অলওয়েজ যেটা বলি যে রাইটিং ইজ থিঙ্কিং, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি, আমি ছোট থেকে যেটা করে আসছি স্কুল থেকে, যে লেখালেখিটা আমি হয়তো তখন জানতাম না যে লেখার কারণে হচ্ছে ক্ল্যারিটি আসছে, বা লেখার কারণে হচ্ছে আমার স্পষ্টতাটা আরো বাড়ছে। সেটা আমি তখন বুঝিনি, বাট এটা পরে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমার লেখালেখির নিয়েই থাকা এন্ড লেখালেখি নিয়ে ইন ফিউচারে কাজ করে যাবো। আর হচ্ছে মামুন যেটা বললো যে ইম্প্যাক্ট ফেলাটা অ্যাকচুয়ালি মূল টার্গেট। সো লং টার্মের জন্য যদি বেটার কিছু করতে পারি, বেটার কিছু রেখে যেতে পারি, এটাই মূল টার্গেট অ্যাকচুয়ালি। সো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই। আশা করছি আপনাদের লেখাগুলো আরো বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষ আরো অনেক বেশি উপকৃত হবে। স্যার, এই পর্যায়ে আমার আরো একটি প্রশ্ন হচ্ছে, আপনারা তো ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করছেন। তো আপনাদের কি মনে হয় যে রাইটিং কিভাবে আসলে মার্কেটিং এর সাথে অ্যালাইনড হয় এবং কিভাবে মার্কেটিং কে আসলে সাহায্য করে? তো আমি শুরুতেই চলে যাব আব্দুল্লাহ মামুন স্যারের কাছে। ওকে, তো মার্কেটিং এর ক্ষেত্রে আমি যদি বলি রাইটিং, তো রাইটিং কি, আমি হচ্ছে একটু বৃহৎ অর্থে কন্টেন্ট হিসাবে ধরতেছি। তো ধরেন মার্কেটিং এ আছি, আমি মার্কেটিং করব। তো মার্কেটিং যখন করতেছি, তখন অ্যাকচুয়ালি মানুষের সামনে কি যাচ্ছে, কোন একটা পিস অফ কন্টেন্ট যাচ্ছে। এটা হইতে পারে ভিডিও, অথবা হইতে পারে কোনো একটা লেখা টেক্সট, অথবা হইতে পারে ইমেজ। তো আমি যদি একটা ভিডিওর কথা বলি, তো এই যে ভিডিও, একটা ভিডিও কিন্তু হুট করে চলে আসবে না। তো এই ভিডিওটা আসার জন্য আমার কি করতে হচ্ছে, স্ক্রিপ্ট লিখতে হচ্ছে। তো সেই আমার শুরু হচ্ছে আমার লেখা দিয়ে। এন্ড হচ্ছে আমি যত ক্যাম্পেইন চিন্তা করব, প্রত্যেকটা জিনিস আসলে একদম, আমি যদি বলি যে ডিপ ডাউন, শুরু হয় লেখা দিয়ে বা টেক্সট কন্টেন্ট বা ব্লগ। স্টিল আমরা হচ্ছে যদি মার্কেটিং করি, এসইও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টুল। তো সবকিছু মিলাই যদি আমরা দেখি, তো মানে রাইটিং ছাড়া আমি যা চিন্তা করতেছি, এইটা পাবলিশ করার অথবা মানুষকে বোঝানোর জায়গাটা খুবই লিমিটেড। তো দ্যাটস ওয়াই মার্কেটিং এর সাথে হচ্ছে আমাদের রাইটিংটা একদম জড়িত।
তো আমি যদি হচ্ছে ভালো লিখতে পারি, আমি যদি ভালো কন্টেন্ট রেডি করতে পারি, তো এই জিনিসগুলো বেটার আমার হচ্ছে গিয়ে যেটা আমার অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড করবে, এবং হচ্ছে আমি যে উদ্দেশ্যে কাজ করতেছি সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে। তো ইয়েস, মানে হচ্ছে আমাদের মার্কেটিং যদি করতে চাই, বেটার মার্কেটিং এর জন্য বেটার রাইটিং লাগবে, এন্ড হচ্ছে বেটার কন্টেন্ট লাগবে, এন্ড এগেইন দিস ইজ এ লুপ। তো আমাদের হচ্ছে রাইটিং এর বাইরে আমরা যেতে পারবো না, তো মার্কেটিং এর জন্য এটা খুব দরকার। আহ জি স্যার, আমারও আসলে এটাই মনে হয় যে ভালো মার্কেটিং এর জন্য আসলে ভালো লেখালেখি করা বা ভালো স্ক্রিপ্টিং করার আসলে অনেক গুরুত্ব। তো মুনতাসির মাহাদি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনিও কি এইটাই মনে করেন? ওকে, লাইক মামুন যেটা বললো, ইয়েস দ্যাটস ট্রু, যে শুধুমাত্র মার্কেটিং না, অ্যাকচুয়ালি মার্কেটিং, সেলস, আমরা হচ্ছে লাইক অ্যাডস এর কথা ধরি বা যেটাই বলি না কেন, সবকিছুর সবকিছু শেয়ার করার জন্য, কমিউনিকেট করার জন্য একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা হচ্ছে রাইটিং, অথবা হচ্ছে ভিডিও, অথবা অডিও, অথবা গ্রাফিক্যাল একটা কন্টেন্ট। আলটিমেটলি কন্টেন্টটাই, আমরা প্রত্যেকটা কন্টেন্টের শুরুটা হয় এই like, একটা স্কিল থেকে, সেটা হচ্ছে রাইটিং। সো ইয়া, রাইটিং আলটিমেটলি মার্কেটিং, মোটামুটি এই স্কিল গুলোর ব্যাকবোন হিসেবে কাজ করে। সো ইয়া, দ্যাটস ট্রু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের। এখন রাইটিং এবং হচ্ছে যে এই মার্কেটিং এর সাথে অ্যালাইন করে যদি আরেকটা প্রশ্ন আমার আসলে মনে ঘুরপাক খাচ্ছে, তো সেটা হলো যে অ্যাটেনশন ইকোনমিতে রিচ পাওয়ার জন্য রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আসলে কি? হুক, ক্ল্যারিটি, নাকি আসলে কন্ট্রোভার্সি? স্যার মুনতাসির মাহাদি স্যারের কাছে শুরুতে চলে যাচ্ছি। স্যার, আপনার কি মনে হয়? ওকে, রিচের জন্য, জি স্যার, রিচ পাওয়ার রিচের জন্য জন্য আসলে রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি বলে মনে হয়? অ্যাটেনশন, অ্যাটেনশন আমি যদি ইকোনমি এখন, ভাই। ওকে, আমি যদি এখন এই কোয়েশ্চেন অ্যাটেনশন হচ্ছে আমি, ইকোনমি। আমি যদি হচ্ছে এখন like, যেহেতু মূল টার্গেটটা হচ্ছে অ্যাটেনশন নেওয়া অথবা হচ্ছে রিচ পাওয়া, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অতটা স্ট্র্যাটেজির কোনো প্রয়োজন পড়ে না, বিকজ অ্যাটেনশন ইকোনমিতে অ্যাটেনশন পাওয়াটা একেবারে সহজ, যদি হচ্ছে আপনি হচ্ছে এই যে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু করেন, অথবা হচ্ছে আপনি যদি লাইক সাধারণ ভাবে কোনো কিছু না করে অসাধারণ কোনো কিছু করেন, ঠিক আছে, যেটা নর্মাল মানুষ করছে না, সেরকম কোনো কিছু করলে অফকোর্স এটা হচ্ছে লাইক, এটা যেহেতু অ্যাটেনশন ইকোনমিতে, এটা ট্রু, এটা ইজি রিচ পাওয়া। বাট রিচ পাওয়া বাদে অন্য কোনো সেক্টর, অন্য কোনো বিষয় যদি হয়, তখন ক্ল্যারিটি ইম্পর্টেন্ট, তখন কন্টেন্টের ভ্যালু ইম্পর্টেন্ট, তখন কন্টেন্টের স্ট্রাকচার ইম্পর্টেন্ট, তখন কন্টেন্টের এসইও, জিও, এআই, এইও, এই সবগুলো বিষয় ইম্পর্টেন্ট। বাট যদি রিচ মূল টার্গেট হয়, ভাইরালিটি মূল টার্গেট হয়, অ্যাটেনশনটা মূল টার্গেট হয়, তাহলে সেটা তো ইজি, বিকজ ভাইরাল হওয়া তো অ্যাকচুয়ালি আলটিমেটলি তেমন কঠিন কোনো বিষয় না, সেটার জন্য রাইটিং জানতে হয় না, be honest. Sure. জি স্যার, আসলে আব্দুল্লাহ মামুন স্যার, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। না, এই জায়গায় হচ্ছে একদম মানে কাইন্ডা হচ্ছে খুব ছোট, উত্তরটাই খুব ছোট, যে একদম লিমিটেড, যে আমি যদি আসলে ভাইরাল হইতে চাই তাহলে আসলে আমার অনেক কিছু চিন্তা করার দরকার নেই, ঠিক আছে, জাস্ট হচ্ছে মানুষ রেগুলারলি যা করতেছে ওইটার বাইরে গিয়ে কাজ করলে আসলে ভাইরাল হওয়াটা খুব ইজি। অ্যান্ড ডেফিনেটলি ভাইরাল হওয়ার জন্য বা রিচ পাওয়ার জন্য, ঠিক আছে, আমাদের হচ্ছে রাইটিং এ স্ট্রাকচার দরকার নেই। বাট অ্যাকচুয়ালি আমি যদি চিন্তা করি যে না, আমি লঙ্গার ভার্সনের জন্য ইম্প্যাক্ট রাখতে চাই, বা আমি এভারগ্রিন কিছু রেডি করতে চাই, তখন আসলে আমার স্ট্রাকচার ওয়েতে যেতে হবে, তখন আমার রাইটিং নিয়ে ফোকাস করতে হবে, ডেপথ নিয়ে ফোকাস করতে হবে। Right. জি স্যার, আসলে এখন আমরা দেখতে পাই যে মানুষজন আসলে পজিটিভ পাবলিসিটির চেয়ে নেগেটিভ পাবলিসিটির দিকেই বেশি যাচ্ছে আর কি, রিচ বাড়ানোর জন্য। তো আমরা আসলে Definitely. এটা আশা করব যে মানুষ যেন আর কি রিচ বা অ্যাটেনশন পাওয়ার জন্য যেন পজিটিভ পাবলিসিটির দিকেও আর কি যায়। তো এটাই আসলে আমাদের চাওয়া। স্যার, এখন এটা কনসিস্টেন্সি ডিপেন্ড ভার্সেস, করতেছে, জি স্যার। এখন এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করতেছে আমার অবজেক্টিভের উপর। তা আমি কি পজিটিভলি আমাকে প্রেজেন্ট করতে চাচ্ছি নাকি নেগেটিভলি চাচ্ছি। তো ডেফিনেটলি যারা আসলে পজিটিভ ওয়েতে পোর্ট্রেট করতে চাচ্ছে তারা এইভাবে চিন্তা করবে যে আমি পুরো ভাইরালিটিটা কিভাবে পজিটিভ ওয়েতে যাব। আর যারা নেগেটিভ চাচ্ছে, ফাইন, তারা তো নেগেটিভ চাচ্ছে। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, কনসিস্টেন্সি ভার্সেস কোয়ালিটি, রিচ অ্যান্ড রেভিনিউ বাড়াতে কোনটা বেশি কার্যকর বলে আপনারা মনে করছেন? শুরুতেই চলে যাচ্ছি আব্দুল্লাহ মামুন স্যারের কাছে। কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি। জি স্যার। রিচ বাড়ানোর জন্য আমার হচ্ছে কোনটা দরকার, রাইট? তো জি স্যার। রিচ বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি এই দুটার একটা কম্বিনেশন দরকার।
তো আমার হচ্ছে কোয়ালিটি ডেফিনেটলি লাগবে, তা না হলে আসলে মানুষ এইটাকে গুড এনাফ পিস অফ কন্টেন্ট মনে করবে না যে এটার সাথে আমার এঙ্গেজ হইতে হবে, এইটা মানে আমি খুব মনোযোগ দিয়ে পড়বো বা একটা অ্যাকশন নিব। আর মানে কনসিস্টেন্সি বাইরে কিছু নেই, এটা আমি যা কিছু হইতে চাই, এটা নট অনলি রিচ, আমি ব্র্যান্ডিং করতে চাই, আমি নিজে হচ্ছে কোনো একটা হ্যাবিট নিয়ে সিরিয়াস হইতে চাই, বা আমি নিজে কোনো একটা জায়গায় ইমপ্রুভ করতে চাই, বা রাইটিং এ ভালো করতে চাই, সবকিছুর মানে কনসিস্টেন্সি হচ্ছে একদম মূল জায়গাটা। তো আমরা এটার বাইরে যেতে পারবো, তো এটা মাস্ট। আর হচ্ছে কোয়ালিটি, এটা আমার লাগবে। তো আমি যখন এই দুইটা কম্বিনেশন করতে পারবো, তখনই অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা কাজে দিবে। জি স্যার, আসলে মাঝে একটু কিছু অ্যাড কনসিস্টেন্সি আর করেন। কোয়ালিটি আসলে দুটোই দরকার। মাহাদি স্যার, আপনি যদি আমাদের কিছু বলতেন এই বিষয়ে। একই কথা জাস্ট হচ্ছে আমার একটা লাইনই বলতে পারি, কনসিস্টেন্সি প্লাস কোয়ালিটি, নট ভার্সেস কোয়ালিটি। দ্যাটস ইট, কম্বিনেশন এটাই, কনসিস্টেন্সি প্লাস কোয়ালিটি। না, জি স্যার। স্যার, এখন যারা নতুন বা পুরনো লেখক বা তারা যদি মার্কেটিং লাইনে এখন যেতে চায়, তাহলে আসলে তাদের কোথায় থেকে শুরু করা উচিত, বা তাদের আসলে মার্কেটিং এই সেক্টরে তাদের স্কোপ কতটুকু, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। শুরুতে মুদাসির মাহাদি স্যারের কাছে যেতে চাই, স্যার আমাদের যদি একটু বলতেন। ওকে। যারা নতুন লেখক বা পুরাতন লেখক, ইট ডাজন্ট ম্যাটার, যেহেতু তারা লেখক, সো তাদের অফকোর্স কিছু না কিছু লাইক মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সেটা হচ্ছে তাদের লেখা। এখন সেই লেখা থেকে একটা সার্ভিস হোক, লেখাকে আমরা কনভার্ট করে একটা প্রোডাক্ট তৈরি করি, লেখাকে কনভার্ট করে আমরা একটা মেসেজ তৈরি করি, যে কোনো কিছু তৈরি করি না কেন, মার্কেটিং কানেক্ট করতে হবে। মার্কেটিং এর মানেই হচ্ছে আমরা কিভাবে অ্যাকচুয়ালি মানুষের কাছে পৌঁছাবো, দ্যাটস ইট, দ্যাটস দ্য হোল থিং। সো এটা এটা আমি এখন না, এটা আমি গত 7-8 বছর ধরে বলে রেখেছি যে সেলস, মার্কেটিং আর হচ্ছে যে কোনো এক টাইপের কন্টেন্ট, এই তিনটা যদি কারো কাছে থাকে, এই তিনটার কম্বিনেশন যদি কেউ জানে, আর প্লাস যে কোনো একটা স্কিল সে যদি শেখে, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, সেটা হচ্ছে যে কোনো কিছু হোক না কেন, যদি একটা স্কিল শেখে, তার জন্য যে কোনো কিছু সেল করা, যে কোনো কিছু মার্কেট করা, তার জন্য তার নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা অনেকটা ইজি হয়ে যায়। সে 90%-এর উপর কম্পিটিশন তখনই অ্যাকচুয়ালি পেছনে ফেলে চলে আসে সামনে। তো এই তিনটা অফকোর্স ইম্পর্টেন্ট, আর এই তিনটা ছাড়া অ্যাকচুয়ালি টোটাল কম্বিনেশন ফিল আপ হবে না, কোথাও না কোথাও দরকার পড়বে। আর শুরু করার জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে জাস্ট, এখন অ্যাকচুয়ালি শুরু করার জন্য আমাদের এত কিছু করতে হয় না, বিকজ এখন এআই আছে। সো আমরা জাস্ট এআই কে ইউজ করতে পারি আমাদের থিঙ্কিং পার্টনার হিসেবে, আমাদের লার্নিং পার্টনার হিসেবে। সো উই ক্যান লার্ন এনিথিং, এভরিথিং। ওকে, সো শুরু করাটা তেমন পেইনফুল না, জাস্ট জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা আমি শিখবো আর কোন জিনিসটা আমি শিখবো না। সো লার্নিং আর আনলার্নিংটা, এই দুটো ইম্পর্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রেও, যে কোনো জিনিসের ক্ষেত্রে। সো মার্কেটিং এর ক্ষেত্রে আমি বলবো হচ্ছে তিনটা বিষয়। এক হচ্ছে ফান্ডামেন্টালটা ঠিক করতে সবার শুরুতে, ফান্ডামেন্টালের উপরে কোনো ইয়ে নেই, কথাই নেই। ফান্ডামেন্টাল যে জানে না, তার মার্কেটিং সে যত অ্যাডভান্সড কোর্সই করুক না কেন, যাই করুক না কেন, সে কিছুই ইউজ করতে পারবে না, কানেক্ট করতে পারবে না। আর সেকেন্ডলি হচ্ছে ফান্ডামেন্টালের পরে তার জানতে হবে হিউম্যান সাইকোলজি। মার্কেটিং মানেই হচ্ছে একটা মানুষের কাছে, মানে একটা মানুষের আগ্রহটা তৈরি করা কোন একটা বিষয় নিয়ে, কোন একটা কনসেপ্ট নিয়ে, কোন একটা প্রোডাক্ট সার্ভিস, যে কোনো কিছু নিয়ে। সো সেই আগ্রহ তৈরি করার জন্য সাইকোলজি তো জানতেই হবে, হিউম্যান সাইকোলজি। তো এই দুটো বিষয় লাগবেই ফার্স্ট অফ অল। আর সেকেন্ড আর থার্ডে হচ্ছে আমাদের এআইটা, এআই এর সাথে মার্কেটিং এর সাথে এআই ইউজ করা জানতে হবে, দ্যাটস ইট। মার্কেটিং সম্পর্কে, মার্কেটিং এখন যে কেউ কাজে লাগাতে পারবে। তো আর স্কোপ অনেক আমি আই থিঙ্ক আমি এটা অলরেডি বলে দিয়েছি। জি স্যার, আপনি যা বললেন, আমরা আসলে আমরা আব্দুল্লাহ মামুন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনিও কি মুদ্দাসির স্যারের সাথে একমত, নাকি আরো কিছু আছে এক্স্যাক্টলি। যেগুলো? না না, আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নর্মালি ভাই যেগুলো অ্যান্সার করছে এক্স্যাক্টলি ওগুলোই, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমার মার্কেটিং এর সাথে এআই কানেক্ট করতে হবে, হিউম্যান সাইকোলজি জানতে হবে। তো এক্ষেত্রে আমি যেটা বলবো যে নতুন যারা আসতেছে, মানে আমি যদি একটু এক্সট্রা অ্যাড করি, তো সেটা হচ্ছে যে যারা হচ্ছে মার্কেটিং এর নতুন আসতেছে, যারা অথর, তো আমি যেটা বলবো যে আমাদের লেখকদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, যে এক একজন এক একটা ক্যাটাগরিতে লিখতেছে। তো কেউ ফিকশন নিয়ে লেখে, কেউ নন ফিকশন নিয়ে লেখে। হ্যাঁ, দেন হচ্ছে কেউ স্পেসিফিক একটা অডিয়েন্স কে টার্গেট করে লেখে। তো যে যে অডিয়েন্স কে টার্গেট করে লিখতেছে, ফার্স্টে এই অডিয়েন্সটা বোঝে।
যে এক্স্যাক্টলি আমি কাদেরকে টার্গেট করে লিখতেছি। এই অডিয়েন্সটা যখন আমি ডিফাইন করে ফেলবো তখন হচ্ছে আমি চেষ্টা করবো যে ওই অডিয়েন্সের কোনো একটা বা দুইটা পেইন পয়েন্ট মার্ক আউট করার জন্য। তো আমি যখন এই পেইন পয়েন্টটা মার্ক আউট করে ফেললাম তখন কিন্তু আমার কন্টেন্ট দিয়ে তাদের কাছে পৌঁছানোটা ইজি, বিকজ হচ্ছে আমি যেই ল্যাঙ্গুয়েজে লিখতেছি এই ল্যাঙ্গুয়েজের সাথে তারা হচ্ছে ওয়েল নোন। তো আমার তখন যেটা করতে হবে যে আমি ফার্স্টে অডিয়েন্স ডিফাইন করলাম, দেন হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করলাম। এখন এই প্রবলেমের সলভ এটা আমার কনসিস্টেন্সি মেনটেন করে আমার হচ্ছে লিখে যেতে হবে। এবং হচ্ছে এই লেখার টাইমে আমার হচ্ছে কি করতে হবে, এই যে মার্কেটিং এর সাথে এআই কানেক্ট করতে হবে, হিউম্যান সাইকোলজি কানেক্ট করতে হবে। সো জাস্ট এই প্যারামিটার গুলো মেনটেন করে যদি জাস্ট এই জিনিসটা মেনটেন করে আমি লিখে যেতে পারি তাহলে দেখা যাবে যে অ্যাজ এ লেখক আমার নিজস্ব একটা হচ্ছে ফ্যান বেস রেডি হয়ে যাচ্ছে, যাদের কাছে আমি আমার লেখা সেল করতে পারবো, আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো, আমি আমার সার্ভিস সেল করতে পারবো। আই ক্যান ডু এনিথিং। এন্ড এই অডিয়েন্সটা যারা হচ্ছে আমার সাথে ইউজ পরিচিত। তো দিস ইজ হাউ, যদি কেউ হচ্ছে শুরু করতে চায় হি ক্যান স্টার্ট। স্যার, আপনারা তো এআই এর কথা বললেন, তো আমার এক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে যে একজন মার্কেটার বা লেখকের ক্ষেত্রে আসলে এআই এর কতটুকু ব্যবহার করা উচিত বলে আপনাদের মনে হয়? Okay, if I can answer that, আমি বলবো হচ্ছে জাস্ট থিঙ্কিং পার্টনার এন্ড রিসার্চের কাছে, দ্যাটস ইট। লেখকদের জন্য এই দুটো কাজ ইম্পর্টেন্ট, এই দুটো কাজের জন্য আই থিঙ্ক এআই ইউজ করা উচিত এন্ড প্রত্যেক দিনই ইউজ করা উচিত। আমি এমন কোনোদিন যাইনি 2022-এর পর থেকে যেদিন আমি চ্যাট জিপিটি খুলে বসিনি আমার কাজ শুরু করার সময়। নেভার, নেভার। বিকজ থিঙ্কিং পার্টনার এন্ড হচ্ছে আপনার লাইক রিসার্চ করার জন্য, আপনি যদি হচ্ছে ডিপ রিসার্চ করতে চান অনেক কম খরচে, যে রিসার্চ করতে আগে হয়তো দেখা যেত লাইক হয়তো আমাদের লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে, সেই রিসার্চ আমরা এখন করে ফেলতে পারি হয়তো হয়তো 15 থেকে 20 মিনিটের ভেতরে। সো ইয়া, রিসার্চের জন্য এন্ড থিঙ্কিং পার্টনার আমি বলবো এই দুটো কাজে ইউজ করা উচিত। জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার, এখন আহ, অনেকেই তো মনের খোরাক মেটাতে লেখালেখি করে। তো কেউ যদি লেখালেখি থেকে ইনকাম করতে চায়, মানে যারা এখন আর কি মনের খোরাক মেটানো ছাড়াও ইনকামের রাস্তা হিসেবে লেখালেখিকে বেছে নিতে চায়, তাহলে আসলে তাদের লেখার ধরন পরিবর্তনের ক্ষেত্রে তাদের মাইন্ডসেটের কেমন পরিবর্তন করা উচিত? বা তারা মনের খোরাক মেটাতে যে লেখাটা লিখতো এবং এখন যে তারা ইনকাম করার জন্য যে লেখাটা লিখবে, এই লেখা দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কেমন হয়? ওকে, সো এটা যদি আমি অ্যান্সার করি, তো জি। বেসিক্যালি মানে আমার যদি মন না চায় তখন হচ্ছে আমাকে দিয়ে লেখা আসবে না। মানে এটা হচ্ছে একদম মানে প্রথম প্রশ্ন, মানে প্রথম উত্তর আর কি, যে let's say আমার লেখালেখি জিনিসটা এরকম যে এটা হচ্ছে আমার মন থেকে চাইতে হবে, বা এটা হচ্ছে মানে let's say এটা ভিতর থেকে আসে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে এটা। এখন এই লেখালেখি আমাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি এই লেখালেখি করে কোন কোন ওয়েতে আমি আর্ন করতে পারবো। প্রথম ব্যাপারটা হচ্ছে এটা। তো অনেকগুলো ওয়েস, কন্টেন্ট রাইটিং আছে, কপি রাইটিং আছে, দেন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হচ্ছে অনেক লেখালেখি লাগে, সেগুলো আছে, স্ক্রিপ্ট রাইটিং আছে, অ্যাড কপি আছে, এরপর হচ্ছে এই যে অনুবাদ, কেউ অনুবাদ দিয়ে শুরু করতে পারে, এন্ড ঘোস্ট রাইটিং আছে যদি কেউ ভালো পারে। তো অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো পোর্শনের রাইটিং এর ধরন আলাদা। তো কেউ একজন মনের খোরাক মেটাতে সে লেখালেখি করতেছে, তখন তাকে বুঝতে হবে যে আমি যেই প্যাটার্নে লিখি বা আমি যেই টাইপ লেখা লিখি এই টাইপটা দিয়ে আমার এই আর্নিং পোর্শনের কোন কোন জায়গাগুলোতে আমি ক্যাচ করতে পারি। তো লেটস সে আমার হচ্ছে এই লেখালেখি দিয়ে আর্নিং করা যায় এরকম ধরেন 20টা সেগমেন্ট অথবা 20টা ওয়ে সে বের করলো, এবং 20টা ওয়ের মধ্যে সে দেখলো সে যেভাবে লেখালেখি করে ওইটা দিয়ে 4টা বা 5টা সেগমেন্ট কভার করা যায়। তখন তার উচিত হবে ওই যে যে 4টা বা 5টা সেগমেন্টে সে আসলে লেখালেখি করে ইনকাম করতে পারে সেগুলো তার মধ্যে অ্যাডাপ্ট করে ফেলে। তাহলে কি হবে যে তার আসলে তার নিজের মনের বাইরে গিয়ে কিছু করতে হচ্ছে না, ফোর্স করতে হচ্ছে না। সে যেভাবে ভালো লাগে বা তার যেটা পছন্দ সে সেই প্যাটার্নটাই লিখছে, এবং সেখান থেকে সে একটা আর্নিং এর একটা সুযোগ খুলে ফেলতেছে। এবং কেউ যদি চায় যে না ঠিক আছে আমি আমার আর্নিং বাড়াইতে চাই, তো সে চাইলে আরো কিছু ওয়ে এক্সপেরিমেন্ট করতে পারে। এবং যদি হ্যাঁ তার আমি অনেকগুলো পোর্শন এক্সপেরিমেন্ট করলাম, আমার নিজের ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি হচ্ছে নিজের জনরার বাইরে গিয়ে আমি কিছু পোর্শন এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ কিছু কিছু জিনিস আমার ভালো লেগেছে, তো পরবর্তীতে আমি সেগুলো অ্যাডাপ্ট করে ফেলছি। তো দিস ইজ হাউ এ রাইটার ক্যান স্টার্ট আর্নিং। মাঝে ভাই যদি অ্যাড করেন কিছু।
তুমি অ্যাকচুয়ালি বলে দিয়েছো টু বি অনেস্ট। লেখালেখির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনকামের জন্য মামুন একটু আগে যেটা তখন বলবো যে পেইন পয়েন্ট খোঁজা একটা অডিয়েন্সের। হ্যাঁ, আমার অডিয়েন্সের পেইন পয়েন্টটা খুঁজে বের করা, দ্যাটস ইট। ওই একটা পেইন পয়েন্ট টার্গেট করে আমি যদি লিখি, ওই পেইন পয়েন্টটা যদি আমি আমার লেখালেখির কোনো মাধ্যমে সেভ করতে পারি, সেটা লেখালেখিই হতে হবে এমন না, সেটা ভিডিও হতে পারে, সেটা লেখালেখিকে তৈরি করা কোনো একটা অডিও ফর্ম হতে পারে, সেটা লেখালেখিকে তৈরি করা একটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, সেটা লেখালেখিতে তৈরি করা হয়তো কোন একটা স্ক্রিপ্ট হতে পারে, এনিথিং। যদি হচ্ছে ওই পেইন পয়েন্টটা সলভ করার জন্য যদি আমরা কন্টেন্টের কোনো না কোনো একটা মাধ্যম ইউজ করি, বা সে আগে যেভাবে লিখতো তার লেখাটাকে জাস্ট ওই পেইন পয়েন্ট সলভ করার জন্য লেখে, তাহলেই মোর দ্যান এনাফ তার ইনকাম স্টার্ট করার জন্য। জি স্যার, আশা করছি আপনাদের এই কথাগুলো আমাদের দর্শকদের জন্য অনেক উপকারী হবে, যারা আর কি এখন মনের খোরাক মেটানো ছাড়াও ইনকামের আর কি একটা ওয়ে হিসেবে লেখালেখিকে বেছে নিতে চাচ্ছে। স্যার, আপনাদের একটা জীবনের অভিজ্ঞতাকে যদি আমি প্রশ্ন করি, আপনারা তো দুজন দুই মেরুর মানুষ বলা চলে, তো আপনারা কিভাবে আসলে একসাথে হলেন, বা আপনারা এই যে পডকাস্ট শুরু করেছেন মাহাদি অ্যান্ড মামুন পডকাস্ট ফর লার্নার্স, তো সেটার যাত্রা আসলে কিভাবে শুরু হলো? আপনারা কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করলেন, বা কিভাবে এই পডকাস্টটা শুরু করার আর কি চিন্তা ভাবনা মাথায় আসলো? গো অ্যাহেড মামুন, আনসার করো এটার। আমি চিন্তা করতেছি যে এইটার উত্তর কোত্থেকে শুরু করবো, কারণ এটা বলতে গেলে আসলে 1 ঘন্টাও কাভার হবে না, টু বি অনেস্ট। হ্যাঁ, এটা ট্রু যে স্যার, দুইজন দুই মেরুর মানুষ ওই সেন্সে যে হ্যাঁ আমি ঢাকা থাকি, তখন হচ্ছে মাহদীপ মাহদীপ ভাইয়ের সাথে যখন আমার পরিচয় তখন মাহদীপ ভাই সিলেট থাকতো। তো অ্যাকচুয়ালি হচ্ছে ভাইয়ের কোর্সে হচ্ছে আমি এনরোল করতে বলেছিলাম, আর সেখান থেকে ভাইকে জানাম। এন্ড দেন হচ্ছে মানে আমার লার্নিং এর প্রতি ক্ষুধা ছিল। তো দেন ভাই যখন ঢাকা আসতো তখন হচ্ছে গিয়ে যেটা যে আমি ভাই থেকে সময় নিতাম যে ভাই চলেন বসি, ঠিক আছে, আমার কিছু কোশ্চেন দিচ্ছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি শুরু, যে আমরা হচ্ছে মাল্টিপল অ্যাসপেক্ট নিয়ে কথা বলতাম, আমি অনেকগুলো প্রশ্ন নোট ডাউন করে নিয়ে যেতাম, ঠিক আছে, সেগুলোর উত্তর খুঁজতাম, এন্ড এইভাবে আসলে আমরা অনলাইন মিডিয়া একে আরেক মানে একজন একজনের সাথে কানেক্টেড হই। এরপরে যেটা হইতো তখন হচ্ছে গিয়ে যেটা যে আমি দেখলাম যে মাদি ভাই এটা খেয়াল করছে আর কি, যে আমার অনেক আইডিয়ার সাথে মাদি ভাইয়ের আইডিয়া ম্যাচ হচ্ছে, বা হচ্ছে মাদি ভাই যেভাবে চিন্তা করতেছে, মানে ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমি ওইরকম একটা উত্তর দিচ্ছি। তো এটা কোইন্সিডেন্ট, ঠিক আছে, এটা অনেক ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ ভাই একটা জিনিস চিন্তা করে নিয়ে আসছে, আমি যখন আলোচনা করতে বসছি সেম থিং কাছাকাছি জিনিস আমিও বলতেছি। তো তখন থেকে আসলে আমরা চিন্তা করলাম যে ওকে কিছু করা যায় কিনা যেটা হচ্ছে আমরা ইম্প্যাক্ট রাখতে পারবো, টু বি অনেস্ট। সেখান থেকে আসলে আমরা হচ্ছে চিন্তা করলাম ঠিক আছে এরকম কি করা যায় যেটা দিয়ে আমরা একটা বড় অডিয়েন্সকে আমরা এডুকেট করতে পারবো, আমরা ইম্প্যাক্ট রাখতে পারবো, এন্ড ইন ফিউচার হয়তো হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল অপরচুনিটিও স্কোপ বের করতে পারবো। সেখান থেকে অ্যাকচুয়ালি শুরু। অ্যান্ড পডকাস্টের প্ল্যানটা এই কারণে যে আমরা যখন আসলে বাংলাদেশে পডকাস্ট দেখছিলাম, তখন আসলে বাংলাদেশের পডকাস্টের ক্ষেত্রে দুইটা কমন অবজেকশন ছিল। আমি নিজেও যখন পডকাস্ট দেখতে যাই তখন হচ্ছে দুইটা কমন অবজেকশন আমি দেখেছি অনেকে করতে আমার সারাউন্ডিংসে। এক হচ্ছে পডকাস্টে যেই টপিকটা শেখানো হয় ওইটা ফুলফিল হয় না, ওইটা হয়তো দেখা যায় খুব শর্টের মধ্যে কভার করা হয়। সো লং ডিসকাশন কোথাও পাওয়া যাচ্ছে না, এবং লং ডিসকাশনের জন্য আমরা যেটা করি যে যখন এআই ইউজ করি তখন আমরা হচ্ছে হয়তো অনেকে যারা খুব ভালো বুঝি তারা একটা টপিক অনেক ডিটেলসে উত্তর বের করে ফেলতে পারতেছি, বাট মিন টাইম আপনি দেখবেন এআই দিয়েও ভালো অ্যান্সার জেনারেট করতে পারতেছে না। এই সংখ্যাটা কিন্তু অনেক হিউজ, ঠিক আছে, যারা প্রপারলি এআই ইউজ করতে পারতেছেন। তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে দেখি যে একটা সেমিনারে গেছি, বা আমার নিজের ক্ষেত্রে একটা সেমিনার বা কোনো একটা ভিডিওতে আমি দেখলাম কোনো একটা টপিক নিয়ে বলছে, আমি ওই টপিকের কোনো একটা কিওয়ার্ড পেয়েছি বা কিছু একটা পেয়েছি, আমি হয়তো পরবর্তীতে অনলাইন ঘেটে মেটে উত্তর জানতে পারতেছি। বাট বাংলাদেশে একটা বড় অডিয়েন্স আছে, মানে আমি যদি বলি যে আমাদের এই যে একটা বড় অডিয়েন্স আছে যারা অ্যাকচুয়ালি নিজেরা এরকম ঘাটাঘাটি করে শেখেন। তো ওই জায়গা থেকে আমি যদি বলি মাদি ভাই তো হচ্ছে তার স্টুডেন্ট অনেক 30,000-এর উপরে স্টুডেন্ট, এন্ড হচ্ছে আমি নিজেও হচ্ছে মেন্টরিং এ ছিলাম, 8,000-এর উপরে স্টুডেন্ট পড়িয়েছি। তো ওই জায়গা থেকে আমরা দেখছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা যদি স্টুডেন্টদের শেখাতে চাই তখন কাইন্ডটা স্পুন ফিডিং করতে হয়। তো দেন আমরা এবার একটু চিন্তা করলাম যে ঠিক আছে আমরা নিজেরা যে সেগমেন্টে কাজ করতেছি ওই সেগমেন্টে যদি ইম্প্যাক্ট রাখতে চাই তো আমরা আসলে কি করতে পারি। তো পডকাস্টে যেখানে ছিলাম, তো পডকাস্টের দুইটা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ছিল যে এখানে অনেক বেশি আসলে হচ্ছে মানে অনেকগুলো টপিকে কভার করা হয় খুবই শর্ট টাইমের মধ্যে। সো লম্বা ডিসকাশন বা একদম ইন ডেপথ ডিসকাশন মিসিং।
তো আমাদের প্রথম গোল ছিল, ঠিক আছে, আমাদের পডকাস্ট কেউ না দেখুক কোনো সমস্যা নেই, একটা ভিউ না হোক কোনো সমস্যা নেই, বাট আমরা যেই টপিকটা শুরু করবো ওই টপিকটা আমরা খুব ডিসকাশন ওয়েতে যাবো। তো আমরা যখন রেকর্ড করতাম, আমার এখনো মনে আছে যে মানে 4 ঘন্টা আমার হচ্ছে স্মাইলি ফেস নিয়ে কাজ করতে হতো। এক একটা এপিসোডের পর আমার হচ্ছে মানে ফুল এই যে চোয়াল দেখা হয়ে যেত, ঠিক আছে, যে জাস্ট নড়াইতেও কষ্ট হইতো, ঠিক আছে। আমাদের একটা এপিসোড 4 ঘন্টা 4.5 ঘন্টা শুট টাইম ছিল। তো এটা কেন করেছি, বিকজ এই টপিকটা যেন ফুল কাভার হয়। তো কেউ যদি নেটে এই টপিক নিয়ে মানে ঘাটে, তাহলে সে যেন আমাদের এই ভিডিওটা দেখে, মানে যার দরকার সে মানে শুধু যেন সেই দেখে। এটা হচ্ছে একটা প্রবলেম, মানে আমার প্রবলেমের সলভের জন্য এটা মাহাদি ভাইয়ের যে আইডিয়া চিন্তা করেছিল, আমিও সেম আইডিয়া চিন্তা করেছিলাম, জাস্ট আমরা হচ্ছে এটা শুরু করি। এর হচ্ছে আরেকটা প্রবলেম ছিল যে অনেক বেশি প্রমোশন থাকে। তো এই কারণে আমরা এই প্রবলেমটা সলভের জন্য আমরা যেটা করেছিলাম, আপনি যদি আমাদের পডকাস্ট দেখেন তাহলে দেখবেন যে আমাদের পডকাস্টের ইন্ট্রোতে ইভেন গেস্টদের নিয়ে আমরা হচ্ছে 1 মিনিটের বেশি কথা বলি। ইভেন আপনি তো আমাদের শুরুতে আজকে অনেক বড় ইন্ট্রো দিয়েছেন, বাট আপনি যদি দেখেন যে আমাদের 4 ঘন্টার এপিসোডে ইন্ট্রো ছিল মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, জানেন, ঠিক আছে। আমরা হচ্ছে কোনো ব্যক্তি সেন্ট্রিক আসলে আমরা এপিসোড করিনি, আমরা ডিরেক্ট হচ্ছে টপিক সেন্ট্রিক করেছিলাম। সো দিস ইজ হাউ, মানে এই জিনিসটা আমার মাথায় চিন্তা ছিল এন্ড ভারী হয়ে চেয়েছিল। তো এইটা একটা কমন পয়েন্ট ছিল যে ঠিক আছে আমাদের আসলে এখানে আমরা মানে নিচের পকেটে টাকা খরচ করা হইলো, আমরা অ্যাকচুয়ালি আমরা যা করতেছি সেটা একটা ইম্প্যাক্ট রাখতে চেয়েছি। সেখান থেকে শুরু, সেখান থেকে কাজ করা এন্ড ভাই। আমি হচ্ছে জাস্ট এখানে যদি ইনপুট করি একটা ছোট, সেটা হচ্ছে যে মামুন একটু আগে যেটা বললো যে আমার সাথে মামুনের যখন কথাবার্তা হওয়া শুরু হয়েছিল, তখন আমি খেয়াল করেছিলাম যে লার্নিং এর যে ক্ষুধাটা, সেটা হচ্ছে শুধু আমি এতদিন পর্যন্ত দেখছিলাম আশেপাশে তাকিয়ে যে প্রত্যেকের ভেতরে যখন পডকাস্ট নিয়ে কথা হয় অথবা কোনো একটা ইভেন্ট নিয়ে কথা হয় অথবা কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা হয়, তখন মূল টার্গেটটা প্রথমে থাকে হচ্ছে টাকা। বাট আমি যখন মামুনের সাথে কথা বলছিলাম, তখন আমার মূল টার্গেটটা ছিল লার্নিং এর ক্ষুধা, যেটা হচ্ছে ম্যাচ হয়ে গেছে মামুনের সাথে। সো দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট, যে আমরা ঠিক করেছিলাম যে লেটস ডু ইট ফর লাইক বাংলাদেশিস, সিম্পল অ্যাজ দ্যাট। আমরা বাংলাদেশিদের জন্য এমন একটা এভারগ্রিন এক্সপিরিয়েন্সেস লাইব্রেরি তৈরি করতে চাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক লাইক আগামী 10-15 বছর 20 বছর পর্যন্ত মানুষকে হেল্প করবে এই এই সেক্টর গুলোতে কোনো কোনো বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ইনডেপথ শেখাতে, রিসার্চ করতে। সো দ্যাটস ওয়াই উই স্টার্টেড আমাদের মামুন পডকাস্ট। স্যার, আপনাদের আর কি এই সবকিছু কাহিনী শুনে আমি আসলে যতটুকু বুঝলাম যে আসলে একসাথে কাজ করতে গেলে চিন্তা ভাবনার যে আর কি আহ, চিন্তা ভাবনার মিল থাকাটা আসলে খুবই দরকার। তো আপনাদের দুইজনের চিন্তা ভাবনার মিল ছিল, তো সে কারণে আপনারা সফলভাবে একসাথে এগিয়ে যাচ্ছেন স্যার। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, থ্যাংক ইউ। পডকাস্টের এই সূত্র ধরেই যদি আরেকটা প্রশ্ন করি যে আপনাদের কি পডকাস্ট পরিচালনা করার সময় কোনো মজার মজার অভিজ্ঞতা আছে? যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অনেক ওকে, অভিজ্ঞতা মাহাদি ভাই, আমি যদি আপনি অনেকগুলো answer করেন। অনেক শুধুমাত্র মজার অভিজ্ঞতা না, টু বি অনেস্ট, এতগুলো হচ্ছে বিষয় নিয়ে কাজ করতে হয়, ভাবতে হয়, আর হচ্ছে এতগুলো লাইক পজিটিভ পজিটিভ নেগেটিভ বিষয় নিয়ে অ্যাকচুয়ালি মানে পজিটিভ নেগেটিভ বিষয় ফেস করতে হয়, যেটা হচ্ছে আমি যদি পডকাস্ট শুরু না করতাম তাহলে আমি কখনোই হয়তো বুঝতাম না। ঠিক আছে, এত লার্নিং আমি আমার লাইফে হচ্ছে হয়তো মানে এত কম সময়ের ভিতরে এত লার্নিং আমি কখনো নেইনি, টু বি অনেস্ট। সো পডকাস্ট শুরু করতে গিয়ে হচ্ছে এটা আমি খেয়াল করেছি। তো একটা মজার অভিজ্ঞতা জাস্ট আমি যদি এইভাবে বলি যে মামনিকা যেটা বললো যে আমরা পডকাস্টের প্ল্যান করেছিলাম হয়তো 3 ঘন্টার একটা এপিসোড, শেষ পর্যন্ত সেটা দেখা যায় 4 ঘন্টা। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর নিয়ে প্ল্যান করি যে 15-20 মিনিট আমরা কভার করবো, সেটা চলে যায় 40 মিনিট, 1 ঘন্টার মতো। সো আই থিঙ্ক মানে যখন গেস্টরাও শুরু করতে যায়, যখন গেস্টরা যখন মাঝে মাঝে অনেকে বলতো আমাদের প্রথম প্রথম 7টা এপিসোডের ভেতরে গেস্টরা অনেকেই বলেছিলেন যে আমরা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা কি কথা বলবো, এমন কি আছে এই টপিক নিয়ে, ঠিক আছে, সো কি কথা বলা মানে বলবো না, এতক্ষণ সময় লাগবে। পরে দেখা যায় যে ওই সময়টা তো কাভার হয় না, তার কারণ হচ্ছে গেস্টদের আরো কথা থেকে যায়, আমাদের আরো প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, 3-4 ঘন্টায় আমরা কাভার করতে পারি না, 50+ কোয়েশ্চেন রেডি করেও আমরা কাভার করতে পারি না। তো আই থিঙ্ক আরো ফেস করবো, আরো শিখবো। আরো শিখবো, হ্যাঁ। এই ক্ষেত্রে জি মানে স্যার। আমাদের পডকাস্টের জার্নিতে সব থেকে বড় পয়েন্টটা ছিল যে আসলে ওই যে বললাম না যে মানে এটা এন্টায়ার আসলে একটা ডিফারেন্ট, মানে এটা একটা ডিফারেন্ট জগতের মতো আমাদের ক্ষেত্রে কাজ করছে।
যেহেতু হচ্ছে আমরা টিপিক্যাল পডকাস্টের মতো হইতে চাইনি, এন্ড হচ্ছে এক্ষেত্রে আরেকটা ব্যাপার ছিল যে আমি বা মাহাদি ভাই কেউ পডকাস্ট করিনি। হ্যাঁ, আমি অনেক পডকাস্টে গেস্ট হিসাবে গেছি, বাট হচ্ছে একদম হোস্ট হিসাবে বা অর্গানাইজার হিসাবে আমরা কাজ করিনি। তো স্টুডিও, টপিক, গেস্ট, দেন হচ্ছে মানে পুরো ম্যানেজমেন্ট, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, এরপর হচ্ছে এগুলার মানে পোস্ট প্রোডাকশন, এই সব কিছুর প্রত্যেকটা জায়গা ছিল আমাদের জন্য লার্নিং। এন্ড আমার কাছে কি মনে হয় যে এখানে যদি মাদি ভাই না থাকতো বা মাদি ভাইয়ের ক্ষেত্রে যদি অ্যাটলিস্ট আরেকজন না থাকতো, মানে পার্টনার না থাকলে এই জায়গাটা সাস্টেইন করা বা এত পরিমাণে অভিজ্ঞতা ফেস করাটা টাফ। তবে That's হ্যাঁ, true. দিস ইজ ফান। এখানে হচ্ছে আসলে শেখার মানে আমাদের অল্প টাইম অনেক বেশি লার্নিং হয়েছে। এগুলো হয়তো আমরা খুব দ্রুত একটা ডকুমেন্টেশনও পাবলিশ করতে পারি। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের প্ল্যানিং এ আছে। তো যেখানে হচ্ছে আমরা দেখাবো আর কি যে ফুল জিনিসটা আসলে কিভাবে শুরু হয়েছিল এন্ড কি কি আমাদের লার্নিং হয়েছে এন্ড ফান। তো এই পুরো জিনিসটা হচ্ছে যে শুরু করলে আসলে রাস্তা চেনা যায় আর কি। তো কেউ যদি চায় যে এটা লেখালেখি হোক, এটা আর্নিং হোক, এটা একটা কোন একটা ইনিশিয়েটিভ হোক, তো উচিত হচ্ছে শুরু করে দেওয়া, একটা অ্যাটলিস্ট একটা বেসিক প্ল্যানিং করে শুরু করে দেওয়া, প্ল্যানে স্টিক থাকা, এবং হচ্ছে জাস্ট সামনে যা চেঞ্জ আসতেছে অ্যাডাপ্ট করে নেওয়া। That's it. Yes. Right. স্যার, আমিও আসলে আপনাদের সাথে একমত যে আসলে আমাদের নতুন কিছু অ্যাডাপ্ট করা উচিত। আমরা যদি ধরাবাঁধা জিনিসের মধ্যেই ঘুরপাক খাই তাহলে আসলে জীবনে আমরা কোনো কিছুই শিখতে পারবো না। তো আমারও আজকে এই প্রথম পডকাস্টে আমি হোস্ট হিসেবে আছি। তো আমিও নতুন কিছু অ্যাডাপ্ট করেছি এবং আমিও শিখছি। তো আপনাদের কথাগুলোর সাথে আসলে আমি নিজেরও অনেকটুকু মিল পেলাম। You are doing ধন্যবাদ very, আপনাদের স্যার। you are doing very good. থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আপনারা তো আপনাদের কাজের সূত্রে অনেক বই পড়া হয়। তো এমন কোনো কি বই আছে যেটা আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিল? বা এমন কোনো ঘটনা যেটার পরে আপনাদের জীবনে আর কি আপনাদের চিন্তা ভাবনার অনেকটুকু পরিবর্তন হয়েছিল? শুরুতেই যদি আব্দুল্লাহ মামুন স্যারের কাছে চলে যাই। স্যার, এমন কি কোনো ঘটনা আছে? দুইটা বইয়ের কথা বলবো। একটা হচ্ছে হু মুভ মাই চিজ, আর আরেকটা হচ্ছে দ্য আলকেমিস্ট। যদিও এই দুইটা বই আমার নিজের অনুবাদ করা, বাট এই দুইটাই কেন অনুবাদ করলাম এটা যদি বলি, তো প্রথমত হচ্ছে আমি যখন হু মুভ মাই চিজ বইটা পড়লাম, তো ওই বইয়ের হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে চারটা ইঁদুর। তো চারটা ইঁদুর, এবং হচ্ছে এই চারটা ইঁদুরের চার রকম ক্যারেক্টার। এবং হচ্ছে আমরা যদি মানে প্রথমে যদি কেউ বইটা পড়ি, তো এই বাই দ্য ওয়ে এই দুইটা বই হচ্ছে একদম ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক। তো এই যে চারটা ইঁদুর, এই চারটা ইঁদুরদের গল্প দিয়ে শুরু হয়, তাদের লাইফ দিয়ে শুরু হয়। এক্ষেত্রে মানে মূল থিমটা হচ্ছে যে আমাদের লাইফে আমরা যখন চলি তখন হচ্ছে আমাদের অনেক আনসার্টেন জিনিসপত্র আসে, দেন হচ্ছে অনেক ইভেন্ট আসে। তো কিছু জায়গায় আমরা হচ্ছে দেখবেন যে কিছু টাইপ মানুষ আছে যারা খুব অ্যাডাপ্টেবিলিটি মেনটেন করে, যে ঠিক আছে একটা প্রবলেম আসছে আমি হচ্ছে এটা সলভ খুঁজি। আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে প্রবলেম আসছে হাই হুতাশ করে, ঠিক আছে কি করবে বুঝে না। সো দিস ইজ ইট, যে আমরা ওই ওই বইটার হচ্ছে চারটা ক্যারেক্টার ছিল, চারটা ক্যারেক্টারের মধ্যে কেউ একজন কোনো না কোনো ক্যারেক্টারে সে তার মিল পাবে। এবং এই বইটার একটা বড় ইটা ছিল যে এই চারটাই দুটা জার্নি, এবং এই জার্নিটা কোনো একটা জায়গায় যে এন্ড হয়। তো আমরা যখন পুরো বইটা আমি পড়তেছিলাম তখন আসলে প্রথমবার এটা জাস্ট আমার কাছে গল্পের মতো মনে হয়েছে। সেকেন্ড বার যখন আমি বললাম তখন আমার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, এই চারটার মধ্যে তো একটা আমার সাথে যায়, মানে একদম আমার ক্যারেক্টারের মতো। ঠিক আছে, এবং আমি দেখতেছিলাম সে কি করতেছে এবং তারা যেই যে কাজগুলা করে, তারা যেভাবে ডিসিশন নেয়, তো আমি হচ্ছে নিজেকে ওইভাবে খুঁজে বের করতেছিলাম। ও আচ্ছা ঠিক আছে, আমি তো এইভাবে ডিসিশন নিই। হ্যাঁ, আমি দেখলাম যে লাস্টে কি হয়, ঠিক আছে, এন্ডিংটা কি হয়। হ্যাঁ, তো ওই জায়গা থেকে অ্যাকচুয়ালি হচ্ছে এই বইটার মানে আপনি দেখবেন যে যত লিডারশিপ প্রোগ্রাম আছে, কোচিং প্রোগ্রাম আছে, সব কোচরা রেকমেন্ড করে, সব লিডারশিপ ট্রেনিং এ এটাকে এক্সাম্পল দেওয়া হয়, জাস্ট বিকজ যে আমরা হচ্ছে নিজেদের রিফ্লেকশন আমরা হচ্ছে এই বইটাই দেখি। এবং এই বইটা পড়া শেষ হইলে আমরা আসলে নিজেদেরও চেঞ্জের জন্য কাজ করতে পারি। তো এখানে একটা বড় লেসন ছিল যে আমাদের লাইফে অ্যাডাপ্টেবিলিটি মেনটেন করা জরুরি। তো এই বইটা যখন আমি অনুবাদ করেছিলাম আমার এখন মনে আছে এটা প্রিন্ট আউট হওয়ার আগ পর্যন্ত আমার টোটাল 17 বার পড়তে হয়েছিল। তো 17 টাইমস, মানে কাইন্ডা আমার প্রত্যেকটা জায়গার পেজ নাম্বার সব মুখস্থ হয়ে গেছিল। তো এইটা আমার লাইফে খুব ভালো রকমের কাজে দিছে। তো মানে কাইন্ডা পজিটিভ থাকার জন্য। আর আরেকটা বই দ্য আলকেমিস্ট, তো এই বইটাও হচ্ছে আমরা মোটামুটি অনেকেই পড়ে ফেলছি এই বইটা। এবং এই বইটা হচ্ছে মানে জীবন নিয়ে যে চিন্তা ভাবনা, এইটা আসলে চেঞ্জ করতে আমার কাজে দিয়েছিল। তো আমার কাছে এই দুইটা ছিল। মানে মানে আরো অনেক বই আমি পড়েছি, আরো অনেক বইয়ের কথা আছে,
বাট এটা পডকাস্ট এবং এটা লাইভ হবে, so আমি আমার বইয়ের প্রমোশন মজা করলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে মুনতাসির মাহাদি স্যারের কাছে যদি চলে যাই, স্যার আপনার এমন ঘটনা কি আছে? জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বলা যেতে পারে। এটা আই থিঙ্ক ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট বুক। ঠিক আছে, এটা যদি আমি না পড়তাম তাহলে হয়তো আমি লাইক লং টার্মের যে গেমটা, সেই গেমে আমি হচ্ছে অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট থাকার জন্য যে মোটিভেশনটা, সেটা আমি হয়তো কখনো পেতাম না। আর আর হচ্ছে আহ আরেকটা ছোট বিষয় যেটা, সেটা হচ্ছে পারপাসের ক্ল্যারিটিটা। এটা আমি আগেও বলেছিলাম সম্ভবত কোন একটা ইন্টারভিউতে অথবা কোথাও একটা, যে পারপাসের ক্ল্যারিটিটা রাখা উচিত। এটা যদি হচ্ছে আপনার চলে আসে, আপনি যদি জানেন যে আপনি লাইক আপনি যদি অন্তত এটা ঠিক করে রাখতে পারেন বা ফিল করতে পারেন যে অ্যাকচুয়ালি আমি আগামী, মানে আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি কি করতে চাই, কোন সেক্টর নিয়ে কাজ করতে চাই, কোন ইন্ডাস্ট্রিতে সময় দিতে চাই, এন্ড আমি কিভাবে হচ্ছে লাইক লং টার্মের জন্য খেলতে চাই। যদি এটা জাস্ট আমরা লাইক প্ল্যান করে ফেলতে পারি, এটা যদি হচ্ছে আমরা ভাবতে পারি, এটা যদি হচ্ছে আমরা একটা ড্রাফট রেডি করে রাখতে পারি, আই থিঙ্ক আমাদের টোটাল ক্ল্যারিটি চলে আসবে। আর যদি ক্ল্যারিটি চলে আসে, তাহলে আমাদের তখন আর মোটিভেশন খোঁজা লাগবে না, আমাদের তখন ইন্সপিরেশন খোঁজা লাগে না। এটাই তখন মোটিভেশন হিসেবে কাজ করে। So yeah, এইটা I would say উচিত প্রত্যেকের এপ্লাই করা। স্যার আপনাদের আসলে কথাগুলো শুনে সত্যি অনেক ইন্সপায়ার্ড হচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে একই সাথে মার্কেটিং, রাইটিং, তারপরে স্যার আব্দুল মামুন স্যার বললেন যে উনি অনুবাদও করেছেন। তো এত এত মাল্টিটাস্কিং আসলে কিভাবে আপনারা সামলান? আমার মনে আসলে অনেকক্ষণ থেকেই এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে কিভাবে আসলে আপনারা সামলান এই পুরো বিষয়টা। যদি মুদ্দাসির স্যার আমাদেরকে একটু বলতেন। টু বি অনেস্ট, এটা সবগুলো কানেক্টেড একসাথে। ঠিক আছে, মামুন হচ্ছে যখন বলে যে সে হচ্ছে লেখক, তখন যখন সে হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করে, লেখাটাকে মার্কেট তো করতে হবে, সেটার জন্য তো কাউকে না কাউকে তো মার্কেটিং করতেই হবে। সেটা তো হয় নিজে শিখে করুক, অন্য কাউকে দিয়ে করানো হোক। তখন সেটা সে নিজে শিখেছে। যখন সে মার্কেটিং করতে গেছে, তখন সে দেখলো যে মার্কেটিং এ তো একটা দুটো মেথড না, অনেক মেথড। তখন সবগুলো শিখতে হয়েছে একটা একটা করে। যখন সে দেখলো যে না, মার্কেটিং দিয়ে শুধুমাত্র তো হচ্ছে না, আমাকে সেলসও জানতে হবে, সাইকোলজিও জানতে হবে, তাই সে তখন সেলসও শিখেছে, সাইকোলজিও শিখেছে। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা জিনিস কানেক্টেড এখানে। আমরা যখন মনে হয় যে আমরা অনেকগুলো বিষয় জানি, আমরা আসলে একটা বিষয় জানি, বাট কানেক্ট করেছি অনেকগুলো বিষয়ের সাথে, যার ফলে মনে হয় দূর থেকে দেখলে যে আমরা আসলে অনেকগুলো বিষয় জানি। বাট আমি যদি বলি আমার কথা, আমি অনেক কম জানি। আমি লিটারেলি অনেক কম জানি। আশেপাশে অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক বেশি জানে। ঠিক আছে, সো বাট তারা জাস্ট এই কানেক্টটা করতে পারছে না। তারা যদি কানেক্টটা করতে পারতো, তারা অনেক বেটার করতে পারে। তো ইয়া। মামুন স্যার যদি কিছু বলতেন। এই যে মুনতাসির স্যার বললেন যে উনার জানার পরিধি অনেক কম, আমি শুনে আসলে একটু বিস্মিত হলাম। তো মামুন স্যার আপনার আসলে কি মনে হয় এই বিষয়ে? না, মাহাদি ভাই অনেক জানে, বাট হচ্ছে এক্স্যাক্টলি আমি যদি আমারটা বলি তাহলে হচ্ছে মানে আমার জানার পরিধিও কম। ঠিক আছে, তবে হ্যাঁ, মানে আমি যেটা চেষ্টা করেছি কাজের ফ্লোতে বা মানে অ্যাকচুয়ালি প্রফেশনের খাতিরে যদি বলি, একটা টপিক দিয়ে শেখা শুরু বা একটা পছন্দ ছিল, যেমন হচ্ছে বই। বই নিয়ে আসলে যদি জাস্ট একটা সিঙ্গেল এক্সাম্পল দিই, আমার হচ্ছে প্রথম যখন বই লিখি, বই লেখার আগে ফেসবুকে লেখালেখি করতাম, ওইটা ভালো লাগা থেকে। তো এরপরে হচ্ছে বইয়ের প্রপোজাল পাই, তখন হচ্ছে বই লিখি। যখন বই লেখা শেষ করলাম, তখন দেখলাম যে ঠিক আছে, বই তো মার্কেটও করতে হবে। তখন হচ্ছে তখন আমি বাই প্রফেশন বা অন্য একটা কারণে আমার মার্কেটিং শেখা। তো মার্কেটিং থেকে যখন শেখা শুরু করলাম, তখন কি হলো যে কিছু সেগমেন্টে ভালো শিখতেছি, ভালো কিছু পারলাম। এরপর আমি মেন্টর হইলাম, যখন মেন্টর হইলাম তখন তো আসলে আর অল্প কিছু জানতে হবে না, কারণ হচ্ছে আমার স্টুডেন্টকে সব শিখাইতে হবে। তখন অ্যাকচুয়ালি সবই শিখতে হয়েছে। তো এইভাবে করে একটা একটা সাথে কানেক্টেড, মানে দিস ইজ চেইন। এন্ড ইভেন আমরা এখনো যেটা করতেছি, পডকাস্ট করতেছি, মাহাদি ভাই আমার হচ্ছে নিজেদের এজেন্সি আছে, রিয়ান হচ্ছে বই আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, কোর্স আছে, এর বাইরে আরো অনেকগুলো ইনিশিয়েটিভ আছে, পার্টনারশিপ আছে। তো মানে আরো লিস্ট অনেক অনেক লম্বা। ঠিক আছে, and অনেক কিছু আমরা পাবলিকলি বলতে পারতেছি, অনেক কিছু পাবলিকলি বলতে পারবো না। তো বাট প্রত্যেকটা জায়গায় একটা একটা সাথে কানেক্টেড। আমরা যেটা করেছি, হ্যাঁ, আমাদের একটা নিজেদের ইকোসিস্টেম আছে। ওই ইকোসিস্টেমের সাথে যা যা কানেক্ট করা যায় আমরা চেষ্টা করেছি সবগুলো জায়গায় কানেক্ট করতে, সবগুলো জায়গায় হাত দিতে। এখন অনেক কিছু বাকি আছে, টু বি অনেস্ট। বাট আমরা দেখি যে আমাদের আশেপাশে অনেক ট্যালেন্টেড মানুষ আছে,
যারা অ্যাকচুয়ালি করতেছে, হ্যাঁ অনেক কিছু করতেছে, বাট তারা হয়তো সামহাও এই জিনিসটা মিস করতেছে। তো মানে হয়তো কানেক্ট করতে পারতেছে না, যার কারণে মনে হচ্ছে যে ঠিক আছে আমি 3টা রাস্তা ধরে হাঁটতেছি, তো এই 3টা রাস্তা ধরে হাঁটলে পরবর্তীতে আমার জন্য ঝামেলা, আমি কোন দিকে যাবো। বাট অ্যাকচুয়ালি আমি যদি বলি, আমি বা মাহাদি ভাই আমরা নিজেদের কাছে পুরো জায়গাটা মানে ক্লিয়ার, যে আমি আসলে কি করতে যাচ্ছি অ্যাটলিস্ট নেক্সট 2 3 4 5 বছর। আমি যদি আমারটা বলি, বা মাহাদি ভাইয়ের সাথেও আমাদের যত প্রজেক্ট চলে, আমাদের ডিসেম্বর পর্যন্ত প্ল্যান করা আছে, যে অলরেডি আমাদের ডিসেম্বর পর্যন্ত কি কি টাস্ক আছে। And আমি নিজে জানি যে আমার হচ্ছে জুলাই 2 সপ্তাহ ফাঁকা থাকবে, যে টাইমে হয়তো আমি এনজয় করতে পারবো, বাকি টাইম আমার কোনো না কোনো ইভেন্ট আছে, টাস্ক আছে। সো এই যে দেখেন, জাস্ট সিম্পল ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের ডিস্ট্রাক্ট হওয়ার চান্স কম। ঠিক সেম ভাবে আমি যদি বলি আমার লাইফের ক্লারিটি, তো আমি জানি আমি নেক্সট কয়েক বছরে কি কি করবো। তো দিন শেষে আমি যদি 5টা রাস্তা ধরেও হাঁটি, আমি জানি এই 5টা রাস্তা একটা সিঙ্গেল জায়গায় যে কানেক্ট হবে। তো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তো যারা আমাদের এই পডকাস্ট দেখতেছে, বা যারা এই কোশ্চেনটা নিয়ে আসলে কনফিউজড, অনেকে চিন্তা করে যে হ্যাঁ মাল্টিটাস্কিং, এইটা নিয়ে অনেক তর্ক আছে, মাল্টিটাস্কিং করা ভালো কি খারাপ, আমি ওই তর্কে গেলাম না। বাট দিন শেষে আমি এতটুকু বলবো যে আমরা যা কিছু করতেছি প্রত্যেকটা জিনিস আমাদের হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টে কানেক্ট করাটা দরকার। যদি কানেক্ট করতে পারি, আমি আরো 10টা জিনিস করতে পারবো। বা যদি কানেক্ট করতে না পারি, তাহলে আমাদের উচিত জিনিসগুলো মানে একটু থামিয়ে একটা পজ নিয়ে আমাদের চিন্তা করা, যে আমার যা যা পছন্দ, বা আমি ইনকামের জন্য যা করতেছি, বা আমি লেগেসির জন্য যা করতেছি, এই জিনিসগুলো আমি কানেক্ট করতে পারতেছি কিনা। যদি করতে পারি ফাইন, আমি করবো। আর যদি না করতে পারি, আই হ্যাভ টু থিঙ্ক, এরপরেও যদি কোনো রাস্তা না হয়, আই হ্যাভ টু কুইট। সিম্পল। আমি একটা জাস্ট ইনপুট স্যার। করি মাঝখানে, জি স্যার। যে মাল্টিটাস্কিং এর কথা, মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি মিথ, মাল্টিটাস্কিং পসিবলই না। আচ্ছা, আমরা যখন বলি মাল্টিটাস্কিং করতেছি, আমরা আমরা আসলে হচ্ছে জাস্ট টাস্ক সুইচ করতেছি, একটার পর একটা টাস্ক সুইচ করতেছি। তো আমরা আসলে মাল্টিটাস্কিং করি না, মাল্টিটাস্কিং মিথ। সো মাল্টিটাস্কিং করা যাবে না, সিম্পল এজ দ্যাট। মাল্টিটাস্কিং করার ট্রাই করাও যাবে না। ওকে, সো মাল্টিটাস্কিং না করে জাস্ট কানেক্ট করতে পারতে হবে, জাস্ট লাইক প্যাটার্নটা ম্যাপ করতে জানতে হবে, যে এটার সাথে এটা করার জন্য কি লাগবে, ওটা করার জন্য কি লাগবে, ওটা করার জন্য কি লাগবে। That's how পরে দেখা যাবে যে 2 3 5 5 10 বছরের যেই like আমরা যদি পেছনে যাই, তখন দেখা যাবে যে আপনি বা যে কেউ হয়তো সে 5টা স্কিল জানে, সে শুরু করেছিল একটা দিয়েই। So, there you go. অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা আসলে খুব সুন্দরভাবে আমাদের বিষয়টা বুঝিয়ে দিলেন। আর হাজার হাজার শিক্ষার্থী আপনাদের দ্বারা প্রতিনিয়তই উপকৃত হচ্ছে। আপনারা সত্যি আমাদের জন্য ইন্সপিরেশন। স্যার, পার্সোনাল ব্র্যান্ড মনিটাইজ করতে রাইটিং এর ভূমিকা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আপনারা যদি আমাদেরকে একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। শুরুতেই চলে যাচ্ছি আব্দুল্লাহ মামুন স্যারের কাছে। ওকে, তো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য লেখার বিকল্প নেই। মানে কেউ যদি শুরু করতে চায়, তার জন্য হচ্ছে রাইটিং ইজ এ গুড টুল। কারণ হচ্ছে মানে let's say আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলি, পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে অনেকগুলো বিষয় রিলেটেড। অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং এটা মানে কাইন্ড একটা সমুদ্রের মতো। তো এটা কোনো মানে কুল কিনারা আছে ডেফিনেটলি, বাট অনেকগুলো জায়গা নিয়ে কাজ করতে হবে। Let's say আমি যদি সহজভাবে বলি, যে কন্টেন্ট রাইটিং, এরপর হচ্ছে মানে স্ট্যাটিক বা ইমেজ আপলোড করা, এরপর হচ্ছে ভিডিও বানানো, এরপর হচ্ছে পিআর করা, হ্যাঁ দেন হচ্ছে কি যেটা যে মানে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করা, অথবা হচ্ছে আমি যদি বলি যে মানে লেটস সে ফটোশুট করা, মানে প্রত্যেকটা জিনিস একটা একটার সাথে কানেক্টেড। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর থ্রুতে, বা আমি যদি এই জায়গাটা সাস্টেইন করতে চাই, তাহলে আমি শুরু করতে পারি লেখা দিয়ে, রাইটিং। তো লিখতে তো অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সা লাগে না, বা হচ্ছে ইনভেস্টমেন্ট নেই। তো যে কেউ যেটা করতে পারে, যে হ্যাঁ আমার পছন্দের একটা টপিক আছে, আমি দেখলাম যে ঠিক আছে এই টপিকটাকে আমি অনেক জানি, অনেক বলতে পারবো, এই টপিকটার সাথে রিলেট করে এরকম হচ্ছে আমি একটা টার্গেট অডিয়েন্স খুঁজে বের করলাম, তাদের কিছু প্রবলেম বের করলাম, যে প্রবলেম গুলো আমি আমার লেখা দিয়ে সলভ করার চেষ্টা করলাম, সো দ্যাট আমি তাদের কাছে অ্যাকচুয়ালি আমার রাইটিং গুলা বা আমার লেখাগুলো দিয়ে আমি অ্যাকচুয়ালি অথরিটি বাড়াবো। তো তারা আমার লেখাগুলো আস্তে আস্তে পড়বে, জানবে, বুঝবে, তারা আমাকে চিনবে, এবং ওই প্রবলেম গুলোর জন্য তারা অ্যাকচুয়ালি আমাকে মানে আমার অথরিটিটা এখানে থাকবে, তারা বুঝবে যে না, ঠিক আছে ইজ এক্সপার্ট। তো সো দ্যাট আমি হচ্ছে পরবর্তীতে ওই অডিয়েন্সের কাছে আমি যে কোনো কিছু সেল করতে পারবো, যে কোনো সার্ভিস হোক, প্রোডাক্ট হোক। তো এই পুরো জিনিসটা কিন্তু হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর বেস করে। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর আমি যদি বলি, তো শুরু করার জন্য এটা ফেসবুক পোস্ট হতে পারে, এটা ব্লগ হতে পারে, এটা পত্রিকায় লেখালেখি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট লেখা দিয়ে শুরু করা যেতে পারে। অ্যান্ড এটা
বাইরে কিছু নাই। হ্যাঁ, মানে এটা ম্যান্ডেটরি, এটা আমার থাকতে হবে। আমি আস্তে আস্তে কি করব, আমি এক্সটেনশন অ্যাড করব। তো আমি যতগুলো পোর্শন আছে আমি আস্তে আস্তে কানেক্ট করবো নিজের সাথে, যখন আমার ক্যাপাবিলিটি বাড়বে, যখন আমার টাইম ফ্রেম বাড়বে, যখন আমার সময় সুযোগ বাড়বে। তো কেউ যদি শুরু করতে চায় বা কেউ যদি এখানে ভালো করতে চায়, মানে রাইটিং কে বাদ দিয়ে কিছু করা যাবে না, রাইটিং আমাদের লাগবে। জি স্যার, আসলে মূল কথা এটাই দাঁড়ালো যে আমাদের শুরু করার ক্ষেত্রে একটু ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে, ফেসবুক পোস্ট বা পত্রিকাতে লেখা, তারপরে ধীরে ধীরে আমাদের পরিধিটা বৃদ্ধি করতে হবে। মুনতাসির মাহাদি স্যার, আপনিও কি আসলে এটাই মনে করেন? কাইন্ড অফ ইয়াস অ্যাকচুয়ালি। আমি হলে হচ্ছে জাস্ট এভাবে বলতে পারি যে পার্সোনাল ব্র্যান্ড হোক আর বিজনেস ব্র্যান্ড হোক, আমাদের যদি মানে রাইটিংটাকে আমরা একটা মাধ্যম হিসেবে দেখবো, পার্সোনাল ব্র্যান্ডের মেসেজটা লাইক হয়তো আমাদের ছড়িয়ে দেওয়ার জন্য, অথবা বিজনেস ব্র্যান্ডের মেসেজটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা মাধ্যম দরকার পড়ে। সেই মাধ্যমটা আমরা রাইটিং দিয়ে শুরু করতে পারি, আর পরে আমরা হয়তো বিভিন্ন বিষয় দেখে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বুঝে আমরা হয়তো সেটাকে অন্য কোনো ফরম্যাটেও কনভার্ট করতে পারি। সো আলটিমেটলি রাইটিং লাগবেই, যে সেটা আমরা ভিডিও করে করি পরে, আর সেটা আমরা হচ্ছে গ্রাফিক্যাল কন্টেন্ট আকারে করি, আর সরাসরি হচ্ছে আর্টিকেল লিখে করি, যেভাবে মানে করি না কেন, আমাদের বিজনেস মানে আমাদের ব্র্যান্ডের জন্য, টু বি অনেস্ট, আমাদের ব্র্যান্ডের যে টোটাল ভ্যালুটা, যেই প্রোডাক্ট বা সার্ভিস আছে, ব্র্যান্ডের যে মেসেজটা, সেটা পৌঁছে দেওয়ার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কোনো না কোনো মাধ্যম তো দরকার পড়বে। সো সেটা রাইটিং দিয়ে শুরু করা যেতে পারে। সো রাইটিং এর অল্টারনেটিভ হচ্ছে অন্য কোনো কন্টেন্ট টাইপ ইউজ করা, বাট আলটিমেটলি সবই রাইটিং থেকে আসে। সো এটা ইন্টারকানেক্টেড। জি স্যার, সর্বোপরি আসলে ব্র্যান্ড মনিটাইজের ক্ষেত্রে রাইটিংই আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য বিষয় আছে, তবে রাইটিং এর গুরুত্বই আসলে অনেকটাই বেশি। স্যার, দিস ইজ এ আমরা মিডিয়াম। একদম শেষ পর জি স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এই পর্যায়ে এই বিষয়টা অনেকবারই উঠে এসেছে আমাদের পডকাস্টে। তারপরেও শেষ দিকে আসলে এটাই জানতে চাওয়া যে স্যার, যারা নতুন লেখক বা নতুন মার্কেটিং লাইনে আসতে চায়, তাদের জন্য আপনাদের সাজেশন কি থাকবে? শুরুতেই যদি মুনতাসির মাহাদি স্যারের কাছে যাই, তাহলে স্যার আপনার সাজেশনটা কি থাকবে? ফান্ডামেন্টাল ঠিক করা, বেসিকটা ঠিক করা। আমার ফাদার, আমি যখন স্কুলে ছিলাম তখন আমার বাবা একটা কথা বলেছিলেন যে আহ, যার বেসিক দুর্বল, তার সবকিছু দুর্বল। সিম্পল as দ্যাট। দ্যাটস ইট। তার লাইফ, সে হচ্ছে হয়তো কোটি টাকা এখন কামাচ্ছে, কিন্তু এক সময় তাকে বেসিকে ফিরে আসতেই হবে। বেসিক হচ্ছে সেই ফাউন্ডেশনটা, সেই ফান্ডামেন্টালটা। সেটা যদি ঠিক না থাকে, সেটা যদি শক্ত না হয়, সেটা যদি গোড়ায় যদি দুর্বল হয়, তাহলে তো গাছ কখনোই অ্যাকচুয়ালি যত লম্বা হোক না কেন, একটু ধাক্কা খেলে হচ্ছে পড়ে যাবে। সো সেম বিষয়টা, এটা আমি গত 7-8 বছর ধরে বলে আসতেছি, এটা আমি আজকেও সেম কথাই বলবো, আর সামনে আমি একই কথাই বলবো, যতদিন পর্যন্ত না ফান্ডামেন্টাল ঠিক হচ্ছে বাংলাদেশিদের। তো ততদিন পর্যন্ত এটাই বলে আসবো যে ফান্ডামেন্টালটা সবার শুরুতে ঠিক করতে হবে, তারপরে সে হচ্ছে রকেট সায়েন্টিস্ট হয়েছে, ডাজন্ট ম্যাটার, বাট ফান্ডামেন্টাল তো জানা উচিত। So yeah, I would say that. সত্যি স্যার, জীবনে আসলে উন্নতির ক্ষেত্রে আমাদের আসলে বেসিকটাই শক্ত করা উচিত। আমাদের যদি ভিত মজবুত না হয়, তাহলে আমরা যতই উপরে উঠি না কেন, একসময় না একসময় আমাদেরকে তাসের ঘরের মতো ভেঙে পড়তেই হবে। তো Exactly. আব্দুল্লাহ মামুন স্যার, আপনার আসলে কি মত এই বিষয়ে? ডেফিনেটলি ফান্ডামেন্টাল ফার্স্ট, এন্ড এরপরে যদি আমি কোনো পয়েন্টে ফোকাস করি, সেটা হচ্ছে যে লেখ আমি যখন লিখবো, তো ডেফিনেটলি লেখার সাথে সাথে আমার আসলে পড়ার ক্যাপাসিটিও বাড়াইতে হবে। অনেক বেশি পড়াশোনা করতে হবে, অন্যদের পড়া দেখতে হবে, এন্ড আমি যে সেগমেন্টে লিখতেছি ওই সেগমেন্টটা ভালো কারা আছে, বা এখন হচ্ছে এই জায়গাগুলো শক্ত হইতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে এআই কে থিঙ্কিং পার্টনার হিসেবে ইউজ করা, এআই দিয়ে না লেখা। তো এই 2টা পয়েন্ট আমার জায়গা থেকে। তো এটা যদি হয়, কারণ হচ্ছে অনেকে আমি দেখি যে হ্যাঁ এআই দিয়ে লিখতেছে, তো এক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি তার ফিউচার যে এটা অপরচুনিটিটা, ওইটা আসলে সে নিজে আসলে ডিস্ট্রয় করতেছে নিজের জন্য। সেগুলো লেখা, এটা একটা বুদ্ধিভিত্তিক জিনিস, এইটা কারোটার সাথে কারোটা মিলবে না। তো প্রত্যেকে লিখতে লিখতে নিজের একটা স্টাইল রেডি হয়ে যায়। তো এই জিনিসটা পাওয়ার জন্য হলে আসলে অনেক লিখতে হবে। আর লেখালেখি যারা শুরু করতেছে, মানে কখনোই মনে হবে না যে মানে শুরুর দিকে ইমপারফেক্ট থাকবেই, এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই।
আমি যখন এখনো আমার 1 বছর আগের লেখা দেখে আমার কাছে মনে হয় যে এটা আমি কি লিখতাম, ঠিক আছে, এটা তো আরো ভালো করার সুযোগ আছে, ঠিক আছে। তো দিস ইজ থিং যে আমি যদি শুরু না করতাম তাহলে হয়তো হইতো না, ঠিক আছে, সবকিছু। তো দ্যাটস ওয়াই হচ্ছে মানে আমি যদি পুরো জিনিসটা একদম সামারাইজ করি, প্রথমে ফান্ডামেন্টাল ঠিক করা, দেন পড়ার অভ্যাস বাড়ানো, এআই দিয়ে হচ্ছে না লেখা, এটাকে শুধু থিঙ্কিং পার্টনার হিসেবে ইউজ করা, আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে আমরা আসলে যেগুলো ডিসকাস করলাম আর কি, এই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের এই সাজেশন গুলো আশা করছি আমাদের দর্শক যারা আসলে নতুন লেখক বা মার্কেটিং লাইনে যারা নতুন আসতে চায় তাদের জন্য অনেক উপকারী হবে। স্যার, পুরো সময়টা আমাদের অনেক ভালো কাটলো, আমরা অনেক কিছু আপনাদের মাধ্যমে জানতে পারলাম। মুনতাসির মাহাদি স্যার এবং আব্দুল্লাহ মামুন স্যার, আপনাদের ওয়াইসি এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দরভাবে রাইটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রসেসের যে ভেতরের গল্প সেইটা আমাদের সামনে তুলে ধরার জন্য। স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা হচ্ছে পুরো টাইমটা বেশ এনজয় করেছি, এন্ড আপনাদের জন্য শুভকামনা। তো আশা রাখছি যে আমরা যে মেসেজটা দিতে চেয়েছিলাম এইটা সবার উপকৃত হবে, এবং আপনারা যে অ্যাক্টিভিটি করতেছেন বা আপনাদের যে উদ্যোগ এইটা চলমান থাকুক, আরো অনেক মানুষ উপকৃত হোক। আমাদের পক্ষ থেকে শুভকামনা। অসংখ্য ধন্যবাদ স্যার। এই পর্যায়ে ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকদেরও যারা ব্রেনওয়েভ ক্যাফেতে আমাদের পডকাস্টের সঙ্গে এতক্ষণ ছিলেন। আজকের আলোচনায় আমরা দেখলাম রিচ কেবল সংখ্যার খেলা নয়, রেভিনিউ কেবল বিক্রির ফল নয়, এই দুটোর মাঝখানে আছে ক্ল্যারিটি, ক্রেডিবিলিটি এবং কনসিস্টেন্সি। ভালো লেখা কেবল শব্দ সাজানো নয়, এটি এক প্রকার রিলেশনশিপ বিল্ড করা। তাহলে এখানেই শেষ করছি ওয়াইসিসি ব্লগ প্রেজেন্টস ব্রেনওয়েভ ক্যাফে এর আজকের এপিসোড। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।